মাঝে মাঝে এমন হয় না যে মাথায় যেন ১০০টা ট্যাব একসাথে খোলা? হ্যাঁ, হ্যাঁ, প্রায়ই হয়। ইমেলের উত্তর দিতে হবে, বাড়ির কাজ বাকি, বন্ধুদের সাথে প্ল্যান, আবার অফিসের ডেডলাইনও তো আছে। সবকিছু কেমন জট পাকিয়ে যায়। মানে কোন কাজটা আগে করব সেটাই বোঝা মুশকিল। একদম। একটা মানসিক বিশৃঙ্খলা তৈরি হয়। ঠিক। তো এই বিশৃঙ্খলা থেকে মুক্তির উপায় কি? আজ আমরা জে স্কট এবং ব্যারি ডেভেনপোর্টের লেখা ডিক্লাটার ইয়র মাইন্ড বইটির গভীরে যাব। বইটা কিন্তু শুধু ঘর গোছানোর কথা বলে না, বরং আমাদের মন, সম্পর্ক আর জীবনের দায়িত্বগুলোকেও গুছিয়ে তোলার একটা দারুণ রোডম্যাপ দেয়। ঠিক তাই। বইটির মূল দর্শনটাই বেশ শক্তিশালী। এখানে বলা হয়েছে যে আমাদের ভেতরের জগৎ আর বাইরের জগৎ আসলে আলাদা কিছু নয়, তারা একে অপরের আয়না। ইন্টারেস্টিং। মন অগোছালো থাকলে আমাদের জীবনও অগোছালো হয়ে পড়ে। আবার চারপাশের পরিবেশ অগোছালো থাকলে তার প্রভাব সরাসরি আমাদের মনের ওপর পড়ে। বইটা আমাদের জীবনকে ৪টি প্রধান ক্ষেত্রে ভাগ করে, সেগুলোকে গোছানোর কথা বলে। চলুন প্রথম ক্ষেত্রটা দিয়েই শুরু করা যাক, যেটা সম্ভবত সবচেয়ে কঠিন, আমাদের নিজেদের চিন্তাভাবনা। হ্যাঁ, চলুন এটা নিয়েই আলোচনা করি। বইটা বলছে আমাদের মানসিক চাপের মূল কারণ হল অনবরত চলতে থাকা নেতিবাচক চিন্তা। আর এর সমাধান হিসেবে মাইন্ডফুলনেস বা মননশীলতার কথা বলা হয়েছে। কিন্তু মাইন্ডফুলনেস শব্দটা এখন এত বেশি ব্যবহার হয় যে এর আসল অর্থটাই হারিয়ে যেতে বসেছে। সত্যি বলতে, যখন আমি মন শান্ত করার চেষ্টা করি, তখন মাথায় যেন চিন্তার ঝড় আরও বেড়ে যায়। বইটিতে কি এই সাধারণ সমস্যাটা কাটানোর কোনো বাস্তবসম্মত উপায় বলা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর বইটা ঠিক এই জায়গাতেই প্রচলিত সেলফ হেল্প বইয়ের থেকে আলাদা। এটি শুধু মেডিটেশন করুন বলে দায়িত্ব শেষ করে না, বরং দুটি খুব সহজ কিন্তু কার্যকরী কৌশলের কথা বলে। আচ্ছা, প্রথমটি হল ফোকাসড ডিপ ব্রিথিং বা মনোযোগ দিয়ে গভীরভাবে শ্বাস নেওয়া। যেমন ধরুন, এই মুহূর্তে যদি চেষ্টা করা যায়, শুধু চোখ বন্ধ করে 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 6 সেকেন্ড ধরে রাখুন, আর 8 সেকেন্ড ধরে ছাড়ুন। মাত্র 3 বার এটা করলেই দেখবেন চারপাশের কোলাহলটা একটু কমে গেছে। বাহ! তার মানে বড় কোনো পরিবর্তনের বদলে ছোট ছোট পদক্ষেপ। একদম। ছোট ছোট অভ্যাস তৈরির উপরই জোর দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কৌশলটা হল নিজের চিন্তার একজন দর্শক বা ওয়াচার হয়ে ওঠা। ওয়াচার? হ্যাঁ, এর মূল ধারণাটা চিন্তা থামিয়ে দেওয়া নয়, যা প্রায় অসম্ভব, বরং নিজের চিন্তাগুলোর সাথে নিজের একটা দূরত্ব তৈরি করা। ব্যাপারটা অনেকটা, ধরুন রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি চলে যাওয়া দেখছেন। আপনি তো গাড়ির ভেতরে বসে নেই, তাই কোনো গাড়ির গতি বা দুর্ঘটনা আপনাকে সরাসরি প্রভাবিত করছে না। আপনি শুধু দেখছেন, কোনো বিচার বা প্রতিক্রিয়া ছাড়াই। যখন আমরা বুঝতে পারি যে আমার মাথায় একটা দুশ্চিন্তা এসেছে আর আমি একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষ, এই দুটো এক জিনিস নয়, তখনই আসল পরিবর্তনটা শুরু হয়। কিন্তু শুধু দর্শক হয়ে বসে থাকলেই কি সব নেতিবাচক চিন্তা চলে যাবে? অনেক সময় তো কিছু চিন্তা বারবার ফিরে আসে, অনেকটা ভাঙা রেকর্ডের মতো। ঠিক। নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করা, এই কথাটা শুনতে সহজ মনে হলেও বাস্তবে বেশ কঠিন। অনেক সময় তো মনে হয় যেন নিজের সাথেই তর্ক করছি। বইটিতে কি এই মানসিক বাধা কাটানোর কোনো উপায় বলা হয়েছে? অবশ্যই। বইটা বলছে চিন্তার সাথে তর্ক না করে তাকে প্রশ্ন করতে। প্রশ্ন করতে? হ্যাঁ, যেমন মাথায় যদি চিন্তা আসে, আমি এই কাজটা কখনোই ঠিকভাবে করতে পারবো না, তখন এর সাথে ঝগড়া না করে নিজেকে শান্তভাবে প্রশ্ন করুন, এই ভাবনার পেছনে কি কোনো শক্ত প্রমাণ আছে? অতীতে কি আমি সত্যিই সব কাজে ব্যর্থ হয়েছি? আচ্ছা। বেশিরভাগ সময় দেখা যায় আমাদের নেতিবাচক চিন্তাগুলো আসলে যুক্তির ওপর নয়, বরং ভয়ে বা অভ্যাসের ওপর ভিত্তি করে তৈরি। এর পাশাপাশি নিজের ট্রিগারগুলোকে শনাক্ত করার কথাও বলা হয়েছে। ট্রিগার? মানে কোনো পরিস্থিতি, কোনো ব্যক্তি বা কোনো ঘটনা আপনার মনে নেতিবাচক চিন্তার জন্ম দেয়, সেটা খেয়াল করা। যেমন হয়তো নির্দিষ্ট কোনো বন্ধুর সাথে কথা বলার পরই আপনার নিজেকে ছোট মনে হতে থাকে। ট্রিগারটা ধরতে পারলে সেই পরিস্থিতি সামলানো অনেক সহজ হয়ে যায়। এটাও অদ্ভুত যে যখন আমাদের নিজেদের চিন্তাভাবনা পরিষ্কার হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের অধিকারগুলো কতটা গোছানো দরকার। ভেতরের স্বচ্ছতাটা যেন বাইরের জীবনের দিকে আঙুল তোলে। আর এখানেই বইয়ের দ্বিতীয় ধাপটা চলে আসে, তাই না? জীবনের দায়িত্বগুলোকে গোছানো। ঠিক ধরেছেন।
বইটার মতে আমাদের বেশিরভাগ মানসিক চাপের কারণ হল আমরা এমন সব কাজে আমাদের শক্তি আর সময় নষ্ট করি যা আমাদের কাছে আসলে গুরুত্বপূর্ণ নয়। এর সমাধান হল প্রথমে নিজের মূল মূল্যবোধ বা কোর ভ্যালুস খুঁজে বের করা। কিন্তু মূল মূল্যবোধ খুঁজে বের করা এই ব্যাপারটা বেশ বড় আর কঠিন শোনায়। একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে তার আসল মূল্যবোধ কোনটি? এটা তো অনেকটা কর্পোরেট মিটিংয়ের মতো শোনায়। হা, ঠিক। বইটা কি এটাকে সহজ করার কোনো পথ দেখিয়েছে? হ্যাঁ, সেই জানতে চাইছি। হ্যাঁ, বইটাতে খুব সহজ একটা পদ্ধতির কথা বলা হয়েছে। নিজেকে শুধু প্রশ্ন করতে হবে, আমার কাছে জীবনে সবচেয়ে জরুরি কি? উত্তরগুলো হতে পারে সততা, পরিবার, সৃজনশীলতা, আর্থিক নিরাপত্তা বা অন্যের সেবা করা। যখন আপনি আপনার প্রধান ৩-৪টি মূল্যবোধ চিহ্নিত করতে পারবেন, তখন সেগুলো আপনার জীবনের কম্পাস হয়ে উঠবে। কম্পাস? হ্যাঁ, যেগুলো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি নিজেকে প্রশ্ন করতে পারবেন, এই কাজটা কি আমার মূল্যবোধের সাথে মেলে? যদি না মেলে, তাহলে সেই কাজ বা দায়িত্বকে না বলা অনেক সহজ হয়ে যায়। তার মানে এই মূল্যবোধগুলোই আমাদের ফিল্টারের মতো কাজ করবে, যা দিয়ে আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ছেঁটে ফেলতে পারব। আর লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রেও নিশ্চয়ই এর ভূমিকা আছে। এখানেই বইটির সবচেয়ে আকর্ষণীয় অংশ। এটি আমাদের পরিচিত SMART গোল বা লক্ষ্য নির্ধারণের কথা বলে। মানে লক্ষ্য হবে সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়াবদ্ধ। SMART গোলস। কিন্তু মজার ব্যাপার হল, বইটা শুধু SMART লক্ষ্য ঠিক করতে বলছে না, বলছে প্রতিটি লক্ষ্যকে আপনার মূল মূল্যবোধের সাথে জুড়তে। ওহ, আচ্ছা। যেমন ওজন কমানো একটা লক্ষ্য হতে পারে, কিন্তু যদি আপনার মূল্যবোধ হয় পরিবারের সাথে সময় কাটানো, তাহলে লক্ষ্যটা হবে আমি ফিট থাকব যাতে আমার সন্তানের সাথে মাঠে দৌড়াতে পারি। এই সংযোগটাই আসল প্রেরণা যোগায়, যা বেশিরভাগ সেলফ হেল্প বই এড়িয়ে যায়। বাহ, লক্ষ্যটা তখন আর বোঝা মনে হয় না, বরং আনন্দের উৎস হয়ে ওঠে। একদম। এটা সত্যিই দারুণ একটা দৃষ্টিকোণ। যখন আমরা জানি আমাদের কাছে কি গুরুত্বপূর্ণ, আমাদের মূল্যবোধ, এবং আমরা কি অর্জন করতে চাই, লক্ষ্য, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আমরা কাদের সাথে আমাদের সময় কাটাচ্ছি। আর এখানেই বইয়ের তৃতীয় ক্ষেত্রটি চলে আসে, সম্পর্ককে গুছিয়ে তোলা। একদম। অস্বাস্থ্যকর বা একতরফা সম্পর্ক আমাদের মানসিক শক্তির নিঃশব্দে শুষে নেয়। বইটিতে সম্পর্কের ক্ষেত্রেও মননশীল হওয়ার কথা বলা হয়েছে। এখানেও মাইন্ডফুলনেস? হ্যাঁ, অর্থাৎ প্রিয়জনের সাথে কথা বলার সময় ফোনটা পাশে রেখে অন্য চিন্তা বাদ দিয়ে শুধু সেই মুহূর্তে মনোযোগ দেওয়া। এটা করলে শুধু যে অন্য মানুষটি সম্মানিত বোধ করেন তাই নয়, সম্পর্কের গভীরতাও বাড়ে। কিন্তু সেই সব সম্পর্কের কি হবে যেগুলো পুরনো সমস্যা বা দ্বন্দ্বের কারণে জটিল হয়ে আছে? বইটা তো সম্পর্ক ডিক্ল্যাটার বা গোছানোর কথা বলছে, যা শুনতে কিছুটা নির্মম মনে হতে পারে। এর মানে কি সবাইকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া? না, মোটেও তা নয়। ডিক্ল্যাটার করার মানে ছুঁড়ে ফেলা নয়। এর মানে হলো জিনিসগুলোকে সঠিক জায়গায় রাখা। বইটা প্রথমে অতীতের সংঘাত মিটিয়ে ফেলার কথা বলে, আর তার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো ক্ষমা। ক্ষমা? এখানে ক্ষমা করা মানে অন্যের ভুলকে মেনে নেওয়া নয়, বরং নিজের মনের বোঝাটাকে নামিয়ে রাখা। এটা অনেকটা ধরুন নিজের কাঁধ থেকে একটা ভারী ব্যাগ নামিয়ে ফেলার মতো। এটা আমরা করি অন্যের জন্য নয়, নিজের মানসিক শান্তির জন্য। আর সেই সব সম্পর্কের ক্ষেত্রে কি হবে যেখানে একজন ক্রমাগত আমাদের মানসিক শক্তি নষ্ট করে চলেছে, যাকে আমরা অনেক সময় টক্সিক বা বিষাক্ত সম্পর্ক বলি? এই কঠিন বিষয়টাতেও বইটা খুব বাস্তবসম্মত পরামর্শ দেয়। এটি বলে কিছু সম্পর্ক আছে যা আমাদের ভালোর চেয়ে ক্ষতিই বেশি করে। এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে প্রথমে সীমানা নির্ধারণ বা বাউন্ডারি সেট করতে হবে। বাউন্ডারি? আর যদি তাতেও কাজ না হয়, তবে নিজের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে সেই সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করাটাই বুদ্ধিমানের কাজ। এটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু নিজের মনকে অগোছালো অবস্থা থেকে বাঁচানোর জন্য এটা জরুরি হতে পারে। তার মানে চিন্তা, দায়িত্ব এবং সম্পর্কের জগৎটা গুছিয়ে ফেলার পর আমাদের মনোযোগ দিতে হবে আমাদের চারপাশের পরিবেশের উপর। আমি প্রায়ই খেয়াল করি আমার কাজের টেবিলটা অগোছালো থাকলে আমার চিন্তাভাবনাও কেমন এলোমেলো হয়ে যায়। এই দুটোর মধ্যে কি সত্যিই কোনো গভীর যোগসূত্র আছে? অবশ্যই আছে, আর এটাই বইটির চতুর্থ এবং শেষ ক্ষেত্র। বইটা খুব জোরালোভাবে বলছে যে আমাদের শারীরিক পরিবেশ আমাদের মানসিক অবস্থার প্রতিচ্ছবি। হ্যাঁ, একটি অগোছালো বাড়ি বা কাজের জায়গা আমাদের মস্তিষ্কের উপর বাড়তি চাপ সৃষ্টি করে।
কারণ আমাদের মস্তিষ্ককে ক্রমাগত সেই বিশৃঙ্খলার তথ্য প্রক্রিয়া করতে হয়। এতে আমাদের মনোযোগ কমে যায় এবং অজান্তেই মানসিক চাপ বাড়ে। তাই রোজকার ছোট ছোট অভ্যেসের মাধ্যমে, যেমন ঘুম থেকে উঠে বিছানা গোছানো বা কাজ শেষে টেবিল পরিষ্কার করার মতো ছোট কাজগুলো আমাদের মনে বিশাল ইতিবাচক প্রভাব ফেলে। শারীরিক পরিবেশ তো না হয় গোছানো গেল, কিন্তু ডিজিটাল বিশৃঙ্খলার কি হবে? আমি আমার ডেস্ক পরিষ্কার করে দারুণ অনুভব করি, কিন্তু তারপরই ফোনটা হাতে নিই আর নোটিফিকেশন, ইমেল আর সোশ্যাল মিডিয়ার এক অন্তহীন স্রোতে হারিয়ে যাই। এটা তো অনেকটা একটা ঘর গুছিয়ে অন্য ঘরে আগুন লাগানোর মতো। হ্যাঁ, দারুণ বলেছেন। এই ডিজিটাল জঞ্জাল পরিষ্কারের ব্যাপারে বইটা কি বলছে? বইটা এই আধুনিক সমস্যাটাকে খুব গুরুত্ব দিয়েছে। ডিজিটাল জীবনকে সহজ করার জন্য কিছু নির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়েছে, যেমন ফোনের যে অ্যাপগুলো প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে ফেলা, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বন্ধ রাখা। ওহ, এটা খুব জরুরি। যাতে ফোন আমাদের নিয়ন্ত্রণ না করে, বরং আমরা ফোনকে নিয়ন্ত্রণ করি। এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অপ্রয়োজনীয় কাজ বা প্রতিশ্রুতিকে না বলতে শেখা। এটা খুব কঠিন। কঠিন কিন্তু জরুরি। অনেক সময় আমরা শুধু ব্যস্ত থাকার জন্য ব্যস্ত থাকি, কিন্তু বইটা আমাদের মনে করিয়ে দেয় ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকা এক জিনিস নয়। যা আমাদের মূল লক্ষ্যের সাথে মেলে না তাকে না বলতে পারাটাও মনকে গোছানোর একটা বড় অংশ। তাহলে পুরো আলোচনার সারমর্ম করলে দাঁড়ায়, এই বইটি আমাদের জীবনকে 4টি ইন্টারকানেক্টেড বা একে অপরের সাথে যুক্ত দিক থেকে গোছানোর একটি বাস্তবসম্মত পথ দেখিয়েছে। আমাদের চিন্তা, আমাদের দায়িত্ব, আমাদের সম্পর্ক এবং আমাদের পারিপার্শ্বিক পরিবেশ। মূল বার্তাটি হল, এটা কোনো এক রাতের জাদুর কাঠি নয়, বরং ছোট ছোট সচেতন অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। এটা অনেকটা একটা 4টি পায়াওয়ালা টেবিলের মতো। একটে পায়া দুর্বল হলে পুরো টেবিলটাই নড়বড়ে হয়ে যায়। একদম ঠিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই 4টি ক্ষেত্র একে অপরকে শক্তি যোগায়। যেমন একটি গোছানো ও পরিচ্ছন্ন থাকার জায়গা আমাদের মনকেও শান্ত রাখতে সাহায্য করে। আর শান্ত মন জীবনের সঠিক অগ্রাধিকারগুলো বেছে নিতে পারে। একইভাবে যখন আমরা অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে নিজেদের সরিয়ে আনি, তখন আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজ ও পছন্দের মানুষদের জন্য আরও বেশি সময় ও শক্তি পাই। এই সব কিছু মিলিয়েই একটা সামগ্রিক মানসিক শান্তি তৈরি হয়, যা শুধু ক্ষণস্থায়ী নয় বরং টেকসই। এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। বইটিতে যে 4টি ক্ষেত্রের কথা বলা হলো, চিন্তা, দায়িত্ব, সম্পর্ক এবং পরিবেশ, একটু ভেবে দেখুন তো এই মুহূর্তে আপনার জীবনে কোন ক্ষেত্রটি সবচেয়ে বেশি মনোযোগ দাবি করছে। খুব ভালো প্রশ্ন। যদি এই 4টি ক্ষেত্রের মধ্যে থেকে শুধু একটিকে বেছে নিতে হয়, তাহলে কোনটি গোছানো শুরু করলে আপনার জীবনের বাকি ক্ষেত্রগুলোতেও সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে হয়, এবং কেন?